আগামী 10 বছরে পৃথিবী কোথায় যাবে, কোন প্রযুক্তিতে টাকা ঢাললে সবচেয়ে বেশি লাভ হবে। কিংবা নিজের কেরিয়ারকে কোন দিকে নিলে সবচেয়ে নিরাপদ থাকা যাবে। ঠিক, এই প্রশ্নগুলো তো আমাদের সবার মাথায় ঘোরে। কিন্তু কি হবে যদি বলি আমরা ভবিষ্যৎ নিয়ে যেভাবে ভাবছি সেই ভাবনার পদ্ধতিটাই হয়তো ভুল। ঠিক এই জায়গাটাতেই বেস্ট সেলিং লেখক মর্গান হাউজেলের নতুন বই সেম অ্যাজ এভার এর মূল দর্শনটা লুকিয়ে আছে। আচ্ছা, তার কথাটা খুব সহজ কিন্তু অনেক গভীর। তিনি বলছেন কি বদলাবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করার অন্তহীন দৌড়ে নামার চেয়ে কোন জিনিসগুলো কখনোই বদলাবে না সেটা বোঝা বেশি জরুরি। একদম, সেটা বোঝা অনেক বেশি কাজের এবং শক্তিশালী একটা কৌশল। তার মানে ভবিষ্যতের চাবিকাঠি আসলে অতীতেই লুকিয়ে আছে, আর আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। হাউজেলের এই অসাধারণ বই থেকে আমরা 5টি মূল শিক্ষা একটু ভেঙে দেখব। আমাদের আজকের মিশন হলো এটা বোঝা যে এই বিশৃঙ্খল আর দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে শান্ত থাকার এবং দীর্ঘমেয়াদে সফল হওয়ার পথটা কোথায়। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টটা দিয়েই আলোচনা শুরু করি। আমরা নিজেদের খুব বুদ্ধিমান ভাবি, তাই না? ভাবি তো বটেই। জীবনের সব কিছুর জন্য একটা নিখুঁত ছক কষে রাখি, কিন্তু ইতিহাস খুললেই দেখা যায় পৃথিবীর মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাগুলো প্রায়শই আমাদের সব পরিকল্পনার বাইরে থেকে আসে। যেমন ধরুন 1929 সালের মহামন্দা বা একেবারে আমাদের সময়ের 2020 সালের কোভিড মহামারী। এগুলোর জন্য কি বিশ্বের সেরা বিশেষজ্ঞরা কেউ প্রস্তুত ছিলেন? একেবারেই না। আর এটাই হাউজেলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আচ্ছা, মানুষ হিসেবে আমরা প্যাটার্ন খুঁজি। আমরা সবকিছুর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক দাঁড় করাতে ভালোবাসি। হ্যাঁ, আমরা মনে করি সবকিছুর একটা ব্যাখ্যা আছে। ঠিক, আমরা মনে করি যথেষ্ট ডেটা আর উন্নত মডেল থাকলেই আমরা বলে দিতে পারবো আগামী বছর অর্থনীতি কোন দিকে যাবে বা কোন স্টকটা ভালো করবে। কিন্তু হাউজেল ঠিক এর উল্টোটা বলছেন। তিনি দেখাচ্ছেন যে পৃথিবীর গতিপথ নির্ধারণকারী সবচেয়ে বড় ঘটনাগুলো, যাকে বলা হয় টেল ইভেন্টস, সেগুলো পরিসংখ্যানের মডেলের বাইরে থেকে আসে। কোনো চার্ট বা গ্রাফ আপনাকে একটা বিশ্বব্যাপী মহামারীর পূর্বাভাস দিতে পারে না। কিন্তু পরিকল্পনা করা তো মানুষের একটা শাহজাত প্রবৃত্তি। যদি আমরা ভবিষ্যতের জন্য কোনো মাপ তৈরি না করি, তাহলে আমরা লক্ষ্য ঠিক করব কিভাবে? প্রস্তুতি আর পরিকল্পনার মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা ঠিক কোথায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হাউজেল পরিকল্পনা করতে নিষেধ করছেন না, তিনি ভবিষ্যৎবাণী করার ভঙ্গুরতার কথা বলছেন। ওকে, পার্থক্যটা হলো পরিকল্পনা হলো একটা নির্দিষ্ট ফলাফলের উপর বাজি ধরা। যেমন আমি নিশ্চিত যে আগামী বছর টেক স্টকগুলো 30% বাড়বে। আর প্রস্তুতি হলো এটা মেনে নেওয়া যে আপনি জানেন না কি ঘটবে এবং সেই অনিশ্চয়তার জন্য নিজেকে তৈরি রাখা। এর সবচেয়ে বাস্তব উদাহরণ হলো একটা পর্যাপ্ত ইমার্জেন্সি ফান্ড, আপৎকালীন তহবিল। হ্যাঁ, অর্থনৈতিক পরামর্শকরা প্রায়শই বলেন 3 থেকে 6 মাসের জীবনযাত্রার খরচের সমপরিমাণ টাকা তরল সম্পদ হিসেবে জমিয়ে রাখতে। আমরা তো এমার্জেন্সি ফান্ডকে শুধু টাকা জমানো হিসেবে দেখি, কিন্তু এর মানসিক প্রভাবটা শায়দ আরও বেশি। একদম, এটা টাকা জমানো নয়, এটা আসলে নিজের জন্য স্বাধীনতা বা বিকল্প কেনা। বাহ, সুন্দর বলেছেন। ধরুন হঠাৎ আপনার চাকরি চলে গেল বা ব্যবসায় মন্দা এলো। যাদের কোনো প্রস্তুতি নেই তারা ভয়ে বা চাপে পড়ে খুব কম বেতনে একটা চাকরিতে ঢুকে পড়তে বা লোকসানে ব্যবসা বেচে দিতে বাধ্য হতে পারে। ঠিক, কিন্তু যার হাতে 6 মাসের রসদ আছে সে শান্তভাবে পরিস্থিতি বিচার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। এই প্রস্তুতি আপনাকে ভবিষ্যৎবাণী করার চাপ থেকে মুক্তি দেয় আর যে কোনো ঝড়ের মোকাবেলা করার মতো একটা স্থিতিশীলতা দেয়। এক্স্যাক্টলি। আপনি ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সেই নিয়ন্ত্রণের চাবিকাঠি হলো এই প্রস্তুতি। এই অনিশ্চয়তার জন্য প্রস্তুতি নেওয়াটা তাহলে শুধু আর্থিক বিষয় নয়, এটা একটা মানসিক বর্মও বটে। আর আমাদের মন কিভাবে কাজ করে সেটাই তো আপনার দ্বিতীয় পয়েন্টের মূল বিষয়। আমার কাছে ব্যাপারটা খুব মজার লাগে যে আমাদের হাতে আজ সুপার কম্পিউটারের সমান শক্তিশালী স্মার্টফোন, কিন্তু আমাদের মস্তিষ্কটা এখনও যেন সেই প্রাচীনকালের সফটওয়্যারে চলছে। এটাই কি হাউজেলের মূল বক্তব্য? আপনি একেবারে কোর পয়েন্টে পৌঁছে গেছেন। মানুষের স্বভাব বা সাইকোলজি এটা বদলায় না, একটুও না। প্রযুক্তি আমাদের আরও উন্নত সরঞ্জাম দিয়েছে, আমাদের দ্রুত তথ্য পাওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু আমাদের মস্তিষ্কের আদিম অংশটাকে লিম্বিক সিস্টেমকে
বদলাতে পারিনি। যে অংশটা ভয়, লোভ, ঈর্ষা বা দলের সঙ্গে থাকার প্রবণতাকে নিয়ন্ত্রণ করে, সেটা হাজার হাজার বছরেও খুব সামান্যই বদলেছে। এর সবচেয়ে ভালো উদাহরণ তো সম্ভবত আমাদের শেয়ার বাজার। যেমন ধরুন ঢাকা স্টক এক্সচেঞ্জের কথাই। ঠিক। আমাদের কাছে এখন রিয়েল টাইম ডেটা আছে, কত রকম বিশ্লেষণের টুলস আছে, বিশেষজ্ঞদের পরামর্শে ছড়াছড়ি। কিন্তু কি হয় যখন বাজার হঠাৎ পড়তে শুরু করে? ঠিক 100 বছর আগে ওয়াল স্ট্রিটে বাজার পড়ে গেলে মানুষ যেভাবে আতঙ্কিত হয়ে সবকিছু বিক্রি করে দিত, আজও ঢাকা বা মুম্বাইয়ের একজন বিনিয়োগকারী ঠিক একই কাজ করেন। তার মানে ভয়টা একই রয়ে গেছে। মানুষের ভয়ের প্রতিক্রিয়াটা একই রয়ে গেছে। প্রযুক্তি তাদের হাতে তথ্য তুলে দিয়েছে, কিন্তু তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখায়নি। একইভাবে যখন বাজার খুব তেজিতে বাড়ে, তখন লোভ বা ফোমো কাজ করে। ফিয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, মানুষ বিচার বিবেচনা ছাড়াই এমন সব শেয়ারে বিনিয়োগ করে ফেলে যার সম্পর্কে তারা কিছুই জানে না, শুধু কারণ সবাই করছে। তার মানে ইতিহাসের পুনরাবৃত্তি হয়তো হয় না, কিন্তু মানুষের আচরণের পুনরাবৃত্তি হয়। সুন্দর বলেছেন। কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে, এই যুগে যে এত ডেটা অ্যানালিটিক্স বা এআই চালিত বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়, সেগুলোর কার্যকারিতা নিয়ে কি তাহলে প্রশ্ন তোলা উচিত? এই টুলগুলো কি আসলে একটা আবেগপ্রবণ মস্তিষ্কের হাতেই তুলে দেওয়া হচ্ছে না? এটা একটা চমৎকার পর্যবেক্ষণ। হাউজেলের দর্শন অনুযায়ী এই টুলগুলো অবশ্যই উপকারী, কিন্তু এগুলোর একটা সীমা আছে। আচ্ছা। এরা আপনাকে কি করতে হবে তা বলতে পারে, কিন্তু সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সেই অনুযায়ী কাজ করার মানসিক শক্তিটা দিতে পারে না। মূল শিক্ষাটা হলো, চার্ট বা ডেটা বিশ্লেষণের চেয়ে নিজের ভয় ও লোভের মতো মৌলিক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারাটা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অনেক বেশি জরুরি। নিজেকে জানাটা বেশি জরুরি। নিজেকে জানাটাই সবচেয়ে বড় আর্থিক দক্ষতা। আপনি যদি জানেন যে বিপদের সময়ে আপনার মন কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, তাহলে আপনি আগে থেকেই সেই অনুযায়ী একটা সিস্টেম বা নিয়ম তৈরি করে রাখতে পারেন। যেমন বাজার 20% পড়লেও আমি আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রি করব না। এই নিয়মটা আপনাকে আবেগতাড়িত সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে। নিজের ভেতরের এই অপরিবর্তনীয় দিকটা বোঝা বাইরের পরিবর্তনশীল জগৎটা বোঝার চেয়েও বেশি জরুরি। দারুণ একটা উপলব্ধি। আর এই নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন ধৈর্য আর ধারাবাহিকতা, যা আমাদের তৃতীয় পয়েন্টের মূল ভিত্তি। আমরা সবাই তো একটা বড় সুযোগের অপেক্ষায় থাকি, রাতারাতি সফল হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু হাউজেল বলছেন আসল জাদুটা লুকিয়ে আছে খুব সাধারণ এবং নিয়মিত কাজের মধ্যে। ঠিক তাই। তিনি কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির শক্তির কথা বলছেন, যাকে স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছিলেন। অষ্টম আশ্চর্য? হ্যাঁ, এর মূল ধারণাটা খুব সহজ। আপনার লাভ যখন আবার লাভ তৈরি করতে শুরু করে, তখন বৃদ্ধিটা সরল রৈখিক থাকে না, এটা হয়ে যায় সূচকীয় বা এক্সপোনেনশিয়াল, একটা ছোট্ট চারা গাছের মতো। প্রতিদিন তার বৃদ্ধি চোখে পড়ে না? ঠিক। কিন্তু 10 বছর পর দেখা যায় সেটা একটা বিশাল গাছে পরিণত হয়েছে। কিন্তু সমস্যাটা হলো, আমরা সেই 10 বছর অপেক্ষা করতে চাই না। আমরা এমন একটা যুগে বাস করি যেখানে সবকিছু খুব দ্রুত চায়। ঠিক। সোশ্যাল মিডিয়াতে তো শুধু রাতারাতি সাফল্যের গল্প দেখি। এই পরিস্থিতিতে ধৈর্য ধরে ছোট ছোট কাজ করে যাওয়াটা তো খুবই কঠিন। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে। কম্পাউন্ডিংয়ের আসল শক্তিটা প্রকাশ পায় দীর্ঘ সময় পরে। আর এর প্রথম দিকের ফলাফল এতটাই সামান্য যে ধৈর্য রাখা কঠিন হয়ে পড়ে। এটা তো শুধু বিনিয়োগের ক্ষেত্রেই নয়। না, এটা জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন ধরুন জ্ঞানার্জন। প্রতিদিন 30 মিনিট বই পড়া হয়তো এক সপ্তাহে আপনাকে জ্ঞানী বানাবে না, কিন্তু 10 বছর ধরে এই অভ্যাসটা বজায় রাখলে আপনার জ্ঞানের ভাণ্ডার এমন জায়গায় পৌঁছাবে যা আপনি শুরু থেকে কল্পনাও করতে পারেননি। স্বাস্থ্যের ক্ষেত্রেও তো একই কথা সত্যি। অবশ্যই। প্রতিদিন অল্প ব্যায়াম করা বা একটা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার ফলটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু কয়েক দশক পরে আপনার আর আপনার বন্ধুর স্বাস্থ্যের পার্থক্যটা হবে আকাশ পাতাল। আমরা প্রায়শই অসাধারণ ফলাফলের জন্য অসাধারণ কাজের সন্ধান করি, কিন্তু হাউজেল আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে সাধারণ কাজগুলো অসাধারণ ধারাবাহিকতার সাথে করতে পারলেই অসাধারণ ফলাফল আসে। তার মানে গোপন রহস্যটা কোনো জাদুতে নয়, বরং ধৈর্য এবং ধারাবাহিকতায় লুকিয়ে আছে। এই ধৈর্যের ধারণাটা আমাকে আমাদের চতুর্থ পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে, যা আমার মতে মানসিক শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রত্যাশা বনাম প্রাপ্তি।
খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাউজেল বইটাতে একটা খুব সহজ কিন্তু শক্তিশালী গাণিতিক ফর্মুলা দিয়েছেন। সুখ ইজ ইকুয়াল টু প্রাপ্তি প্রত্যাশা। এটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে যেন আধুনিক জীবনের সব অস্থিরতার ব্যাখ্যা লুকিয়ে আছে। একদম। আমরা প্রায়শই সুখকে একটা মতলক বা অ্যাবসলিউট জিনিস বলে মনে করি। আমরা ভাবি আরও টাকা, আরও বড় বাড়ি বা আরও ভালো গাড়ি পেলেই আমরা সুখী হব। অর্থাৎ আমরা সমীকরণের প্রাপ্তি অংশটার দিকেই শুধু মনোযোগ দিই। ঠিক, কিন্তু হাউজেল দেখাচ্ছেন যে সুখ আপেক্ষিক। এটা আপনার প্রাপ্তি এবং আপনার প্রত্যাশার মধ্যকার ব্যবধানের উপর নির্ভর করে। একটা উদাহরণ দেওয়া যায়। ধরুন, আপনার আয় 10 গুণ বাড়ল, কিন্তু একই সময়ে সোশ্যাল মিডিয়া দেখে আপনার বন্ধুদের জীবনযাত্রার সাথে তাল মেলানোর জন্য আপনার চাহিদা বা প্রত্যাশা বেড়ে গেল 20 গুণ। তাহলে তো ফলাফল হবে -10। মানে আয় 10 গুণ বাড়ার পরেও আমি আগের চেয়ে বেশি অসুখী হয়ে যাব। ঠিক তাই। তার মানে আমার কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাটা আসলে অসুখী হওয়ার একটা রেসিপি? ঠিক তা নয়, যদি না আপনি আপনার প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই অবস্থাকে বলা হয় হেডোনিক ট্রেডমিল। হেডোনিক ট্রেডমিল। হ্যাঁ, আপনি যতই দৌড়ান না কেন, আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন, কারণ আপনার ফিনিশ লাইনটাও আপনার সাথে সাথে সরে যাচ্ছে। আজকের দিনের বিলাসিতা কালকের দিনের প্রয়োজন হয়ে দাঁড়ায়। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা বা আরও ভালো কিছুর জন্য চেষ্টা করা তো মানুষের উন্নতির চালিকা শক্তি। হাউজেল কি তাহলে আমাদের উচ্চাকাঙ্ক্ষা কমাতে বলছেন? এটা কি এক ধরনের স্থবিরতাকে প্রশ্রয় দেওয়া নয়? না, মোটেও না। এটা উচ্চাকাঙ্ক্ষা কমানোর কথা নয়। এটা হলো আপনার সুখকে বাহ্যিক অর্জনের সাথে বেঁধে না ফেলার কথা। তাহলে সমাধানটা কি? সমাধানটা হলো সমীকরণের অন্য অংশটার দিকে মনোযোগ দেওয়া, অর্থাৎ প্রত্যাশা। বস্তুগত প্রাপ্তি বাড়ানোর চেষ্টার পাশাপাশি নিজের প্রত্যাশাকে নিয়ন্ত্রণে রাখাটা দীর্ঘমেয়াদী মানসিক শান্তির জন্য অপরিহার্য। আর এর উপায়? এর সবচেয়ে ভালো উপায় হল যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকা এবং ক্রমাগত অন্যের সাথে নিজের জীবনের তুলনা না করা। বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ার যুগে এটা আরও বেশি কঠিন, কারণ আমরা সবসময় অন্যের জীবনের সাজানো গোছানো একটা সংস্করণ দেখতে পাই। একদম ঠিক। সুখ আসলে বাইরের পরিস্থিতির চেয়ে ভেতরের মানসিক অবস্থার উপর অনেক বেশি নির্ভরশীল। অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি। সুখকে বাইরে না খুঁজে নিজের ভেতরে নিয়ন্ত্রণ করার একটা উপায়। আচ্ছা, এবার আমাদের শেষ এবং পঞ্চম শিক্ষায় আসি। এটা হজম করা অনেকের জন্যই বেশ কঠিন হতে পারে। আমরা যখন সফল হই তখন পুরো কৃতিত্ব নিজের পরিশ্রম, বুদ্ধি আর কৌশলকে দিই। কিন্তু লেখক মনে করিয়ে দিচ্ছেন যে কোনো সফলতার পেছনেই ভাগ্য বা সুযোগের একটা বড় ভূমিকা থাকে। এই ধারণাটা মেনে নেওয়া আসলেই কঠিন, কারণ এটা আমাদের নিয়ন্ত্রণের অনুভূতিকে চ্যালেঞ্জ করে। কিন্তু হাউজেল বলছেন এটা মেনে নেওয়ার দুটি বড় সুবিধা আছে। কি কি? প্রথমত, এটি সফলতার সময় আমাদের বিনয়ী থাকতে সাহায্য করে। যখন আমরা বুঝি যে আমাদের সাফল্যের পেছনে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার মতো ভাগ্য বা ভালো বাবা মা পাওয়া বা সঠিক মানুষের সাথে দেখা হওয়ার মতো অনেক ফ্যাক্টর কাজ করেছে, তখন আমরা অহংকারী হই না। আমরা অন্যদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হতে শিখি। একদম। কিন্তু এটা মানতে একটু কষ্ট হয়, কারণ অনেকেই বলবেন যে ভাগ্যকে কৃতিত্ব দেওয়াটা আসলে কঠোর পরিশ্রমকে ছোট করা। এই ধারণার সঙ্গে হাউজেলের দর্শনকে কিভাবে মেলানো যায়? এটা কঠোর পরিশ্রমকে ছোট করা নয়, বরং বাস্তবতাকে স্বীকার করা। হাউজেল বলছেন কঠোর পরিশ্রম অপরিহার্য, এটা ছাড়া সাফল্য প্রায় অসম্ভব। তাহলে কিন্তু এটা বোঝা জরুরি যে কঠোর পরিশ্রম সাফল্যের সম্ভাবনা বাড়ায়, কিন্তু নিশ্চয়তা দেয় না। দুজন মানুষ সমান পরিশ্রম আর মেধা নিয়ে কাজ শুরু করতে পারে, কিন্তু একজন হয়তো এমন একটা সময় ব্যবসায় নামল যখন অর্থনীতি খুব ভালো, সে সফল হলো। আর অন্যজন? আরেকজন ঠিক একই ব্যবসা শুরু করল মহামারীর ঠিক আগে এবং সে ব্যর্থ হলো। এখানে পার্থক্যটা পরিশ্রমের নয়, ভাগ্যের। আর ব্যর্থতার সময়ে এই দর্শনটা কিভাবে সাহায্য করে? ব্যর্থতার সময়েই এর সবচেয়ে বড় সুবিধাটা পাওয়া যায়। যখন আমরা ব্যর্থ হই তখন সব দোষ নিজের ঘাড়ে নিয়ে আমরা ভেঙে পড়ি। কিন্তু যখন আমরা ভাগ্যের ভূমিকা স্বীকার করি তখন আমরা বুঝতে পারি যে ফলাফলের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এটা আমাদের সবকিছু ব্যক্তিগতভাবে নিতে বাধা দেয়। এটা আমাদের সহনশীল হতে এবং আবার চেষ্টা করার মানসিক শক্তি যোগায়। ঠিক তাই। এটা বোঝার অর্থ এই নয় যে আমরা দায়িত্ব এড়িয়ে যাচ্ছি। এর অর্থ হল আমরা নিজেদের প্রতি একটু সদয় হচ্ছি এবং ফলাফলের সাথে নিজেদের আত্মসম্মানকে পুরোপুরি জড়িয়ে ফেলছি না। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি,
মর্গান হাউজেলের মূল বার্তাটি হল বাইরের পৃথিবী যতই অস্থির আর পরিবর্তনশীল হোক না কেন মানুষের প্রকৃতি এবং পৃথিবীর কিছু মৌলিক নিয়ম প্রায় অপরিবর্তনীয় বা ধ্রুবক। আর এই ধ্রুবক বিষয়গুলোকে যারা বুঝতে পারে এবং কাজে লাগাতে পারে তারাই দীর্ঘমেয়াদে জয়ী হয়। ঠিক তাই, অনিশ্চয়তার জন্য প্রস্তুতি নেওয়া, নিজের আবেগকে বোঝা ও নিয়ন্ত্রণ করা, কম্পাউন্ডিংয়ের শক্তিতে বিশ্বাস রাখা, প্রত্যাশাকে সামলে চলা এবং ভাগ্য ও পরিশ্রমের দ্বৈত ভূমিকা স্বীকার করা, এই বিষয়গুলো কোনো নতুন ধারণা নয়। এগুলো হাজার হাজার বছর ধরে সত্য। হ্যাঁ, প্রযুক্তি বা সমাজ যতই বদলাক না কেন এই মানসিক সত্যগুলো সম্ভবত ভবিষ্যতেও একই রকম থাকবে। অসাধারণ একটা আলোচনা হলো। আমাদের আজকের এই আলোচনা থেকে মূল শিক্ষা হলো ভবিষ্যৎকে জয় করার সবচেয়ে ভালো উপায় হলো সেই জিনিসগুলোর উপর মনোযোগ দেওয়া যা কখনো বদলায় না। একদম, ধৈর্য, নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ এবং ধারাবাহিকতা, এই গুণগুলো হাজার বছর আগেও মূল্যবান ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এই আলোচনার পর শ্রোতাদের জন্য আমার একটি ভাবনা রেখে যেতে চাই। বলুন। এমন কোনো বিষয় কি আছে যেটাকে আপনি খুব আধুনিক বা নতুন বলে মনে করেন? যেমন ধরুন কোনো নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ বা কোনো নতুন বিনিয়োগের ট্রেন্ড। আচ্ছা। কিন্তু গভীরভাবে ভাবলে দেখবেন তা আসলে মানুষের হাজার বছরের পুরনো কোনো আকাঙ্ক্ষা বা ভয়েরই একটি নতুন রূপ মাত্র। এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো আমরা বর্তমানকে আরও ভালোভাবে বুঝতে পারব।